30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই, ওখানে এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। চরম অনিশ্চয়তার মধ্যেও গুটি গুটি পায়ে কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা উপলক্ষে রেকর্ড করবেন। ব্রেকিং নিউজ, হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে এসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। এইরকম কোন মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে, মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে? নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে নানা রকম চমক দেখতে পাবেন। হঠাৎ করেই তারেক রহমানের কিছু বক্তব্য জনগণের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কি তারেক রহমান বলেছে, এটা বলতে পারেন? তোল পাঠ শুরু হয়ে গেছে। আমরা তার বক্তব্যের একটা অংশে জবাব দিয়েছি, এবার আরেকটা অংশ। মিরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে ন্যাক্কারজনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে, সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি। যে পরিস্থিতি যদি কোনো রকম উলটপালট না হয় তাহলে নির্বাচন সময় মতো হবে। পরিস্থিতির উলটপালট বলতে যেটা বোঝাচ্ছিল নি, খালেদা ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে নির্বাচন পিছাতেও পারে। এখন নির্বাচন পিছনের ব্যাপারে বিএনপি তো কখনো কোনো কথা বলছে না অফিসিয়ালি, কারণ বিএনপি তো 5ই আগস্টের পর থেকে নির্বাচনই চেয়েছে, তাই না? তারা এখন কিন্তু বলতে পারবে না যে নির্বাচনটা পেছানো হোক। আর এই মুহূর্তে যদি নির্বাচন পেছানো হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির, জামাতের কোনো। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখকান্ত খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষ ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোন একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে এক কাপ চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবেন। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য মাই গড 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক মিনিট একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে। আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে যে মিল্টন হয়তো কি করে, ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি, যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জানোস। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক মিনিট একটা কথা আমি বলি,
আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়, জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে, আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করব না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান, আমি আমার বাচ্চা কাচ্চা আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে, ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে চান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা আমি তাদের দিকে তাকাই, আমার চেয়ে খারাপ যারা তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে। তো সাবজেক্টটা যদি এরকম হয়, বাণিজ্যই বুঝে, বাণিজ্য বুঝলে বাণিজ্য, ওই বাণিজ্যটাই। চরম অনিশ্চয়তার মধ্যেও গুটি গুটি পায়ে কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা উপলক্ষে রেকর্ড করবেন, তার বক্তব্য রেকর্ড করবেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ভাষণে রেকর্ড করবেন, সেটি 10 তারিখে রেকর্ড করবেন। 10 তারিখ হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার এটি তিনি প্রচার হবে। অর্থাৎ আগে যে কথা হয়েছিল যে এই সপ্তাহের মধ্যেই, তো এই সপ্তাহের শেষ দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তার মানে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই ব্যাপারে সম্ভবত আর কোনো ভুল নেই। 10 তারিখে যদি রেকর্ড করা হয় তাহলে 11 তারিখে তফসিল ঘোষণা করা হবে। এরপরও আমি জানি যে অনেকের মধ্যেই এমন একটি ধারণা যে নির্বাচন হবে তো, সময় মতো হবে তো। আসলে কি নির্বাচন হচ্ছে? যেমন বেগম খালেদা জিয়া কি সত্যি যেতে পারবেন নাকি যাবেন না? কেন এই ধরনের মানে অনিশ্চয়তা? নির্বাচন নিয়েও একই রকম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা দূর হবে হয়তো শিডিউল ঘোষণার মধ্য দিয়ে। আমি অনেক আগেই বলেছিলাম যে ডিসেম্বরের ফার্স্ট উইকে, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন আগে বা নির্বাচন কমিশন থেকে, ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিলটা ঘোষণা হতো তাহলে অনিশ্চয়তাটা আরো দূর হতো। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা চলতে থাকবে। নির্বাচনের তারিখ ঘোষণার পরেও কিন্তু অনিশ্চয়তা চলবে, কারণ একটা প্রতিকূল পরিস্থিতিতে অনেকগুলো রাজনৈতিক দল শক্তি তারা আসলে এখনো হিসাব মিলাতে পারছে না। তারা এতদিন এই অন্তর্বর্তী সরকারের সময় 1-1.5 বছরে নিজেদের মতন করে তারা এক ধরনের ক্ষমতায় ছিল অলিখিত ভাবে। যখনই নাকি নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয়ে যাবে, নির্বাচনের সময় ঘোষণা হয়ে যাবে, তখন বিষয়টা দাঁড়াবে যে নির্বাচন করে ভোট করে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, অ্যাটলিস্ট এমপি পর্যন্ত পৌঁছাইতে হবে। ক্ষমতা দূরের কথা, আগে এমপি হওয়া, তারপরে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া। তো সেইটা দুইটা রাজনৈতিক দল ছাড়া কেউ আশা করতে পারে না। কিন্তু সবাই তো ক্ষমতার একটা অংশ চায়। সেই ক্ষমতার অংশটা কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনো জোটের কোনো খবর নেই। আজকে দেখলাম আর একটা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, যেটা জাতীয় পার্টির জেপি আনসের মঞ্জুর, তারা মিলে একটা জোট করেছে। তার আগের দিন 3 দলীয় জোট, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার, তারা মিলে করেছে। এখন এই জোটগুলি করলেই তো হবে না। জোট মানেই তো ভোট তাদের আছে যথেষ্ট পরিমাণ জেতার জন্য, তা তো না। তার মানে এই জোট মিলে এখন তারা বার্গেন করবে জামাতের সাথে বা বিএনপির সাথে, তারপরে হয়তো নিশ্চিত হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের একটা চলতে থাকবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাহলে কি নির্বাচন হবে? ভারত তো চায় না এইভাবে নির্বাচন, তাহলে কি হবে কিনা?
কোনো ষড়যন্ত্র আছে কিনা নির্বাচন বানচালের, এরকম নানান রকম। বা এই সরকার কি আসলেই ক্ষমতা ছাড়তে চায়? এই সরকারকে তো আমেরিকা রেখে দিতে চায়, তাহলে মানে কিভাবে নির্বাচন হবে? এইরকম নানা রকম কিন্তু চলছে। দোলা চাললে মানে নির্বাচনটা দুলছে। এখন দুলতে দুলতে এই যে দেখেন আজকে ক্ষণগণনা, আজকে 8 তারিখ, কালকে হচ্ছে 9 তারিখ, 10 তারিখে যখন কি ডিক্লেয়ার হবে তখন আপনি মনে করেন এই যে অনিশ্চিত যে যাত্রাটা, সেই যাত্রাটা কিছুটা নিশ্চিত হবে। তারপর আমি আপনাকে বলে রাখলাম যে শিডিউল ঘোষণার পরেও যে শিডিউল কি ঠিক থাকবে, এই প্রশ্নটা কিন্তু বলার মতন অনেকে আছে। এবং একেবারে যারা অনিশ্চিত মানে সময়টা দেখছে যে নির্বাচনের একটা অনিশ্চিত, তাদের পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি আছে এবং এই যুক্তিগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। কিন্তু পরিস্থিতি এমন, বাংলাদেশের এখন অস্তিত্ব নির্ভর করছে যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হলে আপনি বাঁচলেন এবং নতুন চ্যালেঞ্জ, নির্বাচনের পরেও কিন্তু সংকটটা থেকে গেল। আজকে দেখেন যে জরিপ, কর্মসংস্থান নাই, মানুষের পেটে ভাত নেই, দুর্নীতি আকাশচুম্বী, এই অবস্থা কিন্তু আওয়ামী লীগ আমলেও ছিল, এখন আরো সেই ধারাবাহিকতাটা চলছে। তার মানে অর্থনৈতিক ধস বা ক্ষত যেটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ আমলের শেষ দিকে, সেই ক্ষত থেকে কাটায় উঠতে পারেনি। কারণ দুর্নীতিও কমেনি, দ্রব্যমূল্য মানে যে নিয়ন্ত্রণ সেটাও হয়নি, অন্যদিকে কর্মসংস্থান, বেকারত্ব ভয়ঙ্কর রূপ নিয়েছে। সব মিলায় নতুন সরকারের জন্য একটা বড় পরিস্থিতি। যাই হোক, আপাতত লম্বা কথা না বলে এইটুকু আমরা কনসেন্ট্রেট করি, যাতে ভালোই ভালোই অন্তত নির্বাচনের শিডিউলটা ঘোষণা হলে অন্তত হাফ ছাড়ে আমরা বাঁচতে পারবো। এবার আরেকটা অংশ, দর্শক, তারেক রহমানের বক্তব্য প্রমাণ করে যে তিনি নিশ্চিত যে জামাতের বিজয় হবে এবার, অথবা মিনিমাম এতটুকু তো নিশ্চিত যে জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তারেক রহমান বলেছে জামাত 1971 সালে কি করেছিল এটা যেন মনে রাখে জনগণ, অথবা জনগণ 1971 সালে জামাতকে দেখেছে। এই কথা মানে আওয়ামী লীগ যে কার্ড ব্যবহার করতো, বা জামাতের বিরুদ্ধে একমাত্র কার্ড, জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নেই। জামাতে না আছে চাঁদাবাজি, না আছে দখলদারিত্ব, না আছে নারী কেলেঙ্কারি, না আছে বিএনপির মতো অন্তর্কন্দল। মানে জামাতের দোষ কি বলবে? কোনো দোষ নাই, কিছু নাই বলে এখন বস্তা পচা সে 71-এর চেতনা জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। বস্তা পচা মানে মুক্তিযুদ্ধ কিন্তু বস্তা পচা না, 71-এর চেতনাও বস্তা পচা না। চেতনা ব্যবসা, প্রতিপক্ষকে ঘায়েল করা, অপবাদ দেয়, এটা হচ্ছে বস্তা পচা, যেটা আওয়ামী লীগ করতে। এইটা নিয়ে এসেছে এখন তারেক রহমান। এর মানে তারেক রহমান যখন দেখলেন যে জামায়াতের কাছে তারা পরাজিত হবেন, তখন এই কার্ড নিয়ে এসেছেন, অন্য কোনো উপায় নেই। এটা তো আছে, এটা নিয়ে কথা বলেছি। কিন্তু মজার আর একটা কথা বলেছেন, এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে। এটা প্রথমে একটু বলি। তারেক রহমান বলছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতি লাগাম কেউ টানতে পারে তাহলে সেটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। মানে এই বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারে। আপনারা জানেন যে যমুনা টেলিভিশনের লোগো, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন স্ট্রাকচার এবং আনোয়ার টিভির বিখ্যাত স্যাটার পেজ আনোয়ার টিভির লোগো ডিজাইন একই রকমের। দেখলে আপনি যদি একদম সূক্ষ্মভাবে না তাকান তাহলে বিভ্রান্তির শিকার হবেন, যেটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। তবে আনোয়ার টিভি স্যাটার করে একটু পড়লে বোঝা যায় যে এটা আনোয়ার টিভির, এটা যমুনা টিভির না, মানে ফান করে। যেমন আনোয়ার টিভির একটা রিপোর্ট ভাইরাল হয়েছে, একটা ফটোকার্ড, যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব নির্বাচিত হয়েছেন তারেক রহমান লন্ডনী দামাত বারাকাতুহু। আর এটা যে স্যাটার, এটা তো বোঝাই যায়, দেখলে মনে হয় যে একদম যমুনা টিভি, কিন্তু আসলে ওটা পেজের দিকে তাকালেই বোঝা যায় ওটা আনোয়ার টিভি। এখন এই যে খবরটা যে একমাত্র বিএনপির পক্ষেই বাংলাদেশে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, এই খবর দেখে আমি সহ দর্শকরা বিভ্রান্তিতে পড়ে গেছে যে এটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। আসলে কি এটা তারেক রহমান বলেছে না ওটা আনোয়ার টিভি ফান করে তারেক রহমান নামে চালিয়ে দিয়েছে, সেটা কোনটা? তো পরে দেখলাম যে না, আসলে তো এটা তারেক রহমান বলেছে। আমার মতো হাজারো দর্শক আমি দেখেছি মন্তব্যে, যে প্রথমে দেখে ভেবেছিলাম আনোয়ার টিভি, মানে অবিশ্বাস্য যে সেটা কোনো কথা। তারেক রহমান এই ধরনের থার্ড ক্লাস কথা বলতে পারেন, ফালতু কথা বলতে পারেন। বাংলাদেশের দুর্নীতির বরপুত্র তারেক রহমান নিজে। তারেক রহমান যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে 2001 থেকে 2006 করেছেন, পুরো বাংলাদেশের 54 বছরে এত দুর্নীতি সবাই মিলে করেছে কিনা সন্দেহ আছে। হাসিনার 14 গোষ্ঠী মিলে যা দুর্নীতি করেছেন, তারেক রহমান একা তার চাইতে বেশি দুর্নীতি করেছেন। হু ডাজন্ট নো? এটা বলতে হবে। যার নাম হচ্ছে 10%, যার নাম হচ্ছে খাম্বা। 2001 থেকে 2006 বিএনপির লোকজন, বিএনপির ভদ্র লোকজন কি পরিমাণ অতিষ্ঠ ছিল এই দুর্নীতির বরপুত্র তারেক রহমান বিরুদ্ধে, কে না জানে, কে না করেছে, কোন জায়গা থেকে 10% না নিয়েছে। পৃথিবীতে সূর্য উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিগন্তে সেই সূর্য ডুবে, এটা যেরকম সত্য, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিলেন, এটাও সেরকম সত্য। এখনকার জেনজিরা হয়তো বা জানে না, 2001 থেকে 2006 সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে। বিএনপির লোকজন কি পরিমাণ অদুষ্ট ছিল 2006 পর 7 যখন 111 সরকার এসেছে, বিএনপির সিনিয়র নেতারা কিভাবে তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যে তারেক রহমান কারণ আজকে বিএনপি ডুবেছে, কে না জানে। সব জায়গা থেকে 10%, আরো কত কিছু। তারেক রহমান যাদেরকে নিয়ে চলতেন, সে গিয়াসউদ্দিন মামুন থেকে শুরু করে, তারা কি করেছে কে না জানে।
তো এই লোক যদি বলে যে একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, তাহলে এটা কি আসলে তারেক রহমান বলেছেন, ওটা আনোয়ার টিভি লিখেছে? এটা ডিস্টিংগুইশ করা তো মুশকিল। এই হচ্ছে বাস্তবতা দর্শক, এটা নিয়ে হাসাহাসি যে এটা কি আসলে আনোয়ার টিভির বক্তব্য না তারেক রহমানের বক্তব্য। দর্শক, এই তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন, দেখেন মোনাফেক কত প্রকার ও কি কি। তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন ৭১ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে যে আমরা পুরোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাই না, এবং বিএনপি ক্ষমতায় থাকতে তখনও বলেছিল যে জামাত তো স্বাধীনতা বিরোধী রাজাকার, তাদেরকে সাথে নিয়ে জোট করেছেন, মন্ত্রিত্ব শেয়ার করছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে পুরোনো বিষয় নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না। এখন সেই তারেক রহমান বলছেন যে ৭১ জামাত কি করেছিল মনে রাখতে হবে, আওয়ামী লীগের ভাষায়। ছাত্রদল এবং শিবির একই মায়ের পেটের দুই ভাই, এই কথা বলা তারেক রহমান এখন বলছেন যে এরা রাজাকার। অথচ বিএনপি হচ্ছে রাজাকারদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা রাজাকারদের মাধ্যমে, সাজিদের মাধ্যমে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, ইটস রাইট, যদি আওয়ামী লীগ তাকে মুক্তিযোদ্ধা মনে করে না, বা ভারতও তাকে মুক্তিযোদ্ধা মনে করে না। অনেক কথা আছে আওয়ামী লীগের, এবং সেক্টর কমান্ডার টাইপের মুক্তিযোদ্ধাদের কথা আছে। যে প্রথমে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু একটা পর্যায়ের পর জিয়াউর রহমান কোনো যুদ্ধে অংশ নেননি, পাকিস্তানের বিরুদ্ধে একটা গুলিও চালাননি, যখন বুঝতে পেরেছে যে এটা ভারতের ষড়যন্ত্র। এই বয়ান আছে কিন্তু বাজারে। অতএব 2001 থেকে 2006 পর্যন্ত অথবা 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে, যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, তারা বলে যে একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। এটা তারেক রহমানের বক্তব্য হতে পারে না, এটা আনোয়ার টিভির বক্তব্য। আনোয়ার টিভি ছাড়া এই ধরনের বক্তব্য কেউ দিতে পারে না। আমরা আনোয়ার টিভি ছাড়া অন্য কোনো মিডিয়ার এই বক্তব্য বিশ্বাস করব না। বাংলাদেশে বিএনপি এবং দুর্নীতি একে অপরের পরিপূরক। বিএনপি মানেই দুর্নীতিবাজ, বিএনপি মানেই চাঁদাবাজ। বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাদের পার্টির মধ্যে কোনো দুর্নীতি নেই। বিএনপি নমিনেশন টাকা দিয়ে কিনতে হয়, পদ পেতে হলে টাকা দেওয়া লাগে, এবং সেই টাকা ইনকাম করতে হয় চাঁদাবাজি করে, এবং সেই টাকা উঠাতে হয় ক্ষমতায় এসে দুর্নীতি করে। অতএব তারেক রহমানের এই কথা বিশ্বাসযোগ্য নয়। অতএব যারা বাংলাদেশের দুর্নীতি দেখতে চান না, বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান না, তাদেরকে বলবো কিছুতেই বিএনপিকে ভোট দিবেন না। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা, সেটা আসলে কতটুকু যৌক্তিকভাবে, ন্যায্যভাবে প্রত্যাশা করা যায় যে সুষ্ঠু হবে, তার একটা নমুনা হচ্ছে আজকে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে ন্যাক্কারজনক হামলার চেষ্টা করা হয়েছে, এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে। সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি, এবং সেটা অনেকগুলো প্রেক্ষিত আছে। আজকে সেতু উদ্বোধনের পরে ওখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমি বলছিলাম যে এই সেতুর কাজটা তো চলমান, অনেকেই এখানে অবদান রেখেছেন। আমার অংশটুকু আমি এই বছরে মার্চ এপ্রিল থেকে আমি কি করেছি, এই সেতুটা যেন কাজ শুরু হয়, দ্রুত হয়, সেটা নিয়ে আমি কথা বলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, ইতিমধ্যে যেহেতু একটা চাইনিজ কোম্পানি টেন্ডার পেয়ে গেছে, এবং এটা আমি আগে থেকেই জানি, আরও কয়েক সপ্তাহ আগে থেকে, কোন কোম্পানি এটা পেয়েছে, তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের সাথে যোগাযোগ এবং পার্সেন্টেজ দেওয়া, কে কোনটা সরবরাহ করবে, এইসব ব্যাপারে আমাকে প্রশাসনের বিভিন্ন মহলের লোকজন যেমন বলেছে, সেতু সংশ্লিষ্ট, ঠিক একইভাবে এই চাইনিজ কোম্পানির যারা বাংলাদেশি কর্মকর্তারা আছেন, তাদেরও দু একজন আমাকে একই কথা বলেছে। তো সেই কথাটা আমি সাংবাদিকদেরকে বলেছি, এবং কোইন্সিডেন্স ওয়াইজ যে দুইজন উপদেষ্টা একই কথা বলেছে যে সেতুর কাজ শুরু করতে গেলে স্থানীয়দের সহযোগিতা লাগে, চাঁদাবাজি, দুর্নীতি এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছে। একই বিষয় আমি করেছি। করবার সাথে সাথেই দেখলাম যে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি, আমার গাড়ির দিকে চলে যাবো আর কি, সেই সময়টাতে বিএনপির যে একাংশের কথা বললাম, যে কিছু ক্রিমিনাল গুণ যারা ছিল, তারা আমাকে পথ আটকে দিল এবং গায়ে হাত তোলার চেষ্টা করেছে। তো কিল ঘুষি যেটা মারবার চেষ্টা করেছে, সেটা ভাগ্যিস আমার সহকর্মীরা যারা চারপাশে ছিল তাদের গায়ে লেগেছে, এবং তারা তাদেরকে নিবৃত করবার জন্য চেষ্টা করেছে। তো এরপরে আমার কিন্তু ওখানে কয়েকশো মানুষ ছিল, গুন্ডা পান্ডা ছিল কিন্তু 30-40 জন সর্বোচ্চ। আমার ওখানে 4 থেকে 500 লোক ছিল, যারা আমার ভক্ত, অনুরক্ত, আমার দলের নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন তারা। সেই জায়গাতে আমরা সবাই খুবই সবর করেছি। আমরা ওখানে কনফ্রন্টেশনে যাই নাই, এবং এই 4-5টা যে বেয়াদব ছিল, এই বেয়াদবদেরকে ইগনোর করে আমরা বের হয়ে চলে গেছি, এবং তারা তার পরবর্তীতে একটা মিছিল করেছে ওখানে, এবং বৃষ্টি যত স্লোগান আছে সেগুলো নিয়ে, এবং তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি। অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেই, কোনো ব্যক্তির কথা বলি নাই। কারণ যেভাবে আমার কাছে তথ্যটা আসছে, আমি সেই তথ্যটা সেটা শেয়ার করেছি, যেন এলাকাবাসী কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজ যে অংশটা আছে, এই চাঁদাবাজদের কারণে এলাকায় যেন কোনো উন্নয়ন কাজ ব্যাহত না হয়, কোনো বিদেশি কোম্পানি, ঠিকাদারি কোম্পানি যারা এখানে কাজ করবে, তারা যেন পিছপা না করে। এবং এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে চাঁদাবাজির কারণে, কাজ কীভাবে পিছিয়ে যায়। পদ্মা সেতুর কথা আপনাদের মনে থাকার কথা, যে জয়
তারপরে নিক্সন চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের এই যে পুরো ক্রিমিনাল গ্যাং কিভাবে এই পদ্মা সেতুর কাজটাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং যে তাদের এইড দেওয়ার কথা সেই কাজটাকে পিছিয়ে দিয়েছে। একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে। এরপরে হচ্ছে এই যেহেতু এটা প্রায় 1,500 কোটি টাকার একটা প্রকল্প, এখানে ধরেন আপনার অনেক লোকের কোটিপতি হওয়ার আগামী 3 বছর ধরে ব্যাপক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ আছে। কারা ইট সাপ্লাই দিবে, কারা রড দিবে, কারা পাথর দিবে, কারা বালু দিবে, সিমেন্ট দিবে, মাটি দিবে, এই পুরো কারা কর্মচারী দিবে, এই যে শত শত মানুষ এখানে শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি হিসাবে কাজ করবে, এই লোক সাপ্লাই কারা দিবে, এই বিশাল আয়োজন আছে ব্যবসা বাণিজ্য লুটপাটে। তো সেটা নিয়ে আমি আগেই অ্যাডভান্স ওয়ার্ন করেছি, কারণ এটা একটা মানে বড় ইস্যু, কাজটার ভালোভাবে যেন আগায় সেই জায়গাটাতে এনশিওর করার জায়গাতে। তো সেই ক্ষেত্রে দেখেন যে কি ঘটনাটা ঘটেছে, এবং দুঃখজনক হলো সত্য যে কিছু আওয়ামী ল্যাসপেন্সার সাংবাদিক আছে, কিছু দালাল টাইপের সাংবাদিক আছে, তারা এখানে ঘটনাটাকে করে যে এখানে এলাকাবাসী স্থানীয় জনসাধারণ নাকি তারা আমাকে ধাওয়া দিচ্ছে, হেনস্থা করছে, এই কথাগুলো বলেছে। অথচ আপনারা যদি টোটাল ভিডিও ফুটেজটা দেখেন আপনারা দেখবেন যে স্থানীয় জনগণ বলতে যা বোঝায় শত শত মানুষ তারা আমাকে সমর্থন জানাতে ওই এলাকাতে এসছে। তো এখানে অল্প কয়টা ওই ক্রিমিনাল গুণ 15, 20, 30টাকে দেখলাম যারা পরবর্তীতে মিছিল মিটিং করেছে, এবং আমার এলাকারও আছে, এবং সবাইকে আইডেন্টিফাই করেছি, সবার নাম, ঠিকানা, দলের কোন দল করে এবং কোন দলের কোন অঙ্গ সংগঠন, সেখানে তাদের পদবি কি, এলাকা কি, সব বিস্তারিত তথ্য ইতিমধ্যে আমরা যেখানে যেখানে দেবার দরকার সব জায়গায় আমরা পাঠিয়েছি, ইনক্লুডিং তাদের দলের হাইকমান্ডে আর কি, যে তারা যদি সত্যিকারের সংস্কারের রাজনীতি চায়, বিএনপি যেটা দাবি করেছে, বেগম জিয়া যে সংস্কারের রূপরেখা দিয়েছে কয়েক বছর আগে, তারেক রহমান যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেটা যদি তারা সত্যিকারভাবে চায়, তাহলে আমরা দেখতে চাই যে খারাপ লোকগুলো মুক্ত একটা দল তৈরি করবে, যেটা অনেক বছরের প্রত্যাশা যেমন আছে, গত 16 মাসেও কিন্তু এই প্রত্যাশাটা বারবার ফিরে এসছে যে বিএনপির তৃণমূলে মোটা দাগে অধিকাংশ মানুষ হচ্ছে বিএনপির ভালো মানুষ। আমার এলাকাতেও তাই, অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা এখানে কাজ করছেন তারা দিব্যি জিয়া পরিবারের রাজনীতি করেন এবং বিএনপির আদর্শের রাজনীতি করেন, কিন্তু একটা ক্রিমিনাল গুণও আবার এর ভিতরে আছে 5-10%। এরা হাইব্রিড, এদের কেউ কেউ আওয়ামী লীগ করছে, কেউ কেউ একসময় বাপ ছাত্রলীগ করা, বাপ আওয়ামী লীগ করা, সুবিধাভোগী দোষরীপনা করেছে, এখন আবার দল পাল্টাইছে, ভুল পাল্টাইছে, কারণ ব্যবসা বাণিজ্য দরকার, সবকিছু মিলায় মাদক ব্যবসায়ী, খুনের মামলার আসামি, তারপরে হেন কোনো অন্যায় কাজ নাই, চাঁদাবাজি, সিন্ডিকেট, সব তারা এখানে করে। তো এগুলোর ব্যাপারে অনেকগুলো মামলাও আছে, জেনুইন মামলা আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে আসলে একটা ভালো নির্বাচন চায়, এবং এই ঘটনাটা কিন্তু শুধু আমার এলাকায় ঘটছে না, এইটা সারা দেশে ঘটতেছে। জুনায়েদ সাকিব ভাইয়ের এলাকাতে হয়েছে, ভিপি নূরের এলাকাতে হয়েছে, ডাকসু সাবেক ভিপি মান্না ভাইয়ের এলাকাতে হয়েছে, আমার এলাকাতে হলো। তারপরে এই যে টোটাল গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা 12 দলীয় জোট, যাদেরকে বিএনপি ব্যবহার করেছে গত কয়েক বছর থেকে, তাদের সবার উপরে এই ঘটনাটা ঘটছে। তাহলে বিএনপি আসলে দেশ কিভাবে চালাবে? তার দলটাকে সে ন্যূনতম ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছে না, এবং না আনতে পারার ফল কি হবে? যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে 2001 থেকে 6 যেটা হয়েছে, অপারেশন ক্লিন হার্ট করতে হবে, র্যাবের মতো এলিট ফোর্স করে নিজের দলের নেতাকর্মীকে হাজারে হাজারে মারতে হবে, কারণ এই ধরনের গুন্ডা পান্ডা দিয়ে একটা সংস্কারের রাজনীতি বিএনপি করতে পারবে না। অতএব সেই জায়গাতে বিএনপি নেতৃবৃন্দকে আমরা আহ্বান করছি যে কারা কারা আপনার দলের এখানে এই ধরনের গুন্ডামির সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর খারাপ লোকদেরকে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে আপনারা ফিরায় নিয়ে আসছেন দলের ভিতরে, এবং তারাই এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করতেছে, যারা যারা প্রোগ্রামে আসবে অথবা এসেছে তাদেরকে আগে পরে গিয়ে হুমকি দিচ্ছে, মোবাইলে হুমকি দিচ্ছে, রামদায় দিয়ে কোপাবে, এটার বলছে। আমার প্রায় 15 থেকে 20 জনের মতো নেতাকর্মীকে মারধর করেছে বিভিন্ন জায়গাতে, আজকেও প্রায় 8-10 জনকে সরাসরি মারধর করেছে, চশমা ভেঙে ফেলেছে, ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে, এই কাজগুলো করতেছে, এবং এটা সারা দেশে করতেছে। অতএব সেই জায়গাতে কিন্তু বিএনপি এমন একটা রিয়েলিটি তৈরি করতেছে যে আসন্ন নির্বাচনটা, যদিও বিএনপির কোনো বড় সমমানের প্রতিপক্ষ নাই, কিন্তু সে সবাইকে আওয়ামী লীগের যে মানসিকতা, সেই নব্য আওয়ামী ফ্যাসিবাদের তরিকায় ডিল করতেছে। তো দিন শেষে এটা আমাদের কাম্য না। আমরা এই বিএনপির মুসলিম নেতাকর্মীদের জন্য গত বছরগুলোতে হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখন বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে আন্দোলন ব্যর্থ করেছে, তখন কিন্তু আমরা ঝুঁকি নিয়ে বিএনপির মুসলিম লোকদের জন্য কথা বলেছি, বিএনপির লক্ষ লক্ষ গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকর্মীদের জন্য কথা বলেছি, জিয়া পরিবারের সম্মান মর্যাদার জন্য কথা বলেছি, এখনো বলে যাচ্ছি। অতএব সেই জায়গাতে আমরা আহ্বান করব বিএনপিকে যে আপনাদের নির্বাচনকে সামনে ঘিরে তরিকাগুলো পুনর্বিবেচনা করা দরকার। তৃণমূলে আজকে বাংলাদেশে শুধু এই ঘটনার কারণে আপনাদের কয়েক লক্ষ ভোট কমে গেছে, এবং আমার এলাকাতে একই অবস্থা। সাধারণ মানুষ আপনাদেরকে ছি করতেছে যে আপনাদের এই সোকল ক্রিমিনাল গ্যাং এরা এই কাজগুলো করছে, এবং এর পিছনে আপনাদের বড় বড় নেতাদের এখানে মদত আছে, তাদের এখানে মানে ইনফ্লুয়েন্স আছে, এবং তারা আজকে রাতে এই ঘটনা ঘটানোর পরে সিদ্ধান্ত নিয়ে আমাকে আরও বেশি ডিস্টার্ব করবে। এই ব্যাপারে তারা বিভিন্ন জায়গাতে নির্দেশনা দিয়েছে যে আমাকে কোনো মিটিং করতে দিবে না, কোথাও গ্যাদার করতে দিবে না, এবং গায়ে পড়ে ঝগড়া করা, নাশকতা করা, এরপরে মিথ্যা মামলা দিয়ে আমার লোকদেরকে এলাকা ছাড়া করা, এগুলোর চিন্তা আলোচনা তারা এখন করে যাচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে প্রশাসন। দেখেন, এরকম একটা ঘটনাতে একটা ব্রিজ আমার পাশের থানা মুলাদিতে উদ্বোধন হওয়ার কথা ছিল গতকালকে, যেখানে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জুমে এটা উদ্বোধন করার কথা, এলজিআরডি সচিব উপস্থিত হয়েছিলেন, এবং আরও যারা মন্ত্রণালয়ের এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন, ডিসি বরিশালের ডিসি মহোদয় এখানে ছিলেন। তো ওনাদের সামনে বিএনপির লোকজন সিম্পলি গিয়ে পুরো মঞ্চ, চেয়ার সব ভেঙে প্রোগ্রাম পন্ডুল করে দিয়ে আসছে।
গন্ডুল করে দিয়ে আসছে। তাহলে চিন্তা করে দেখেন 2 দিনের মধ্যে একই এলাকাতে একই রকম আচরণ, এবং সেটা প্রশাসনের নাকের ডগায় ঘটতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশাসন দিয়ে আমরা কি আসলে একটা ভালো নির্বাচনের আশা করতে পারি কিনা? আমি মোটেই আশাবাদী না। এবং এই ঘটনাগুলো যে ঘটবে, আমি গতকালকে বরিশালের প্রশাসনের সকল লেভেলের কর্মকর্তাকে জানিয়েছি, যেহেতু আগের দিন মুলাদিতে এই ঘটনাটা ঘটেছে, আজকেও এখানে বিএনপির এক অংশ যারা এই গন্ডগোল পছন্দ করে, ক্রিমিনাল এবং গুন্ডামি মাস্তানি পছন্দ করে, এই অংশটা এটা করবে, এবং তাদের প্রত্যেককে জানাইছি। এবং স্যাডলি তারা এটা নিয়ে কোনো প্রিএম্পটিভ অ্যাকশনে যায় নাই বলে আজকের এই ঘটনাটা ঘটেছে। আমরা ধরেন আজকে সবর করেছি, আমার কয়েকশো নেতাকর্মী উপস্থিত থাকার পরেও কতদিন সবর করা যাবে? প্রশাসন যে দায়িত্ব নেয় নাই। পুলিশ দেখলাম, পুলিশ তো নির্লজ্জভাবে বিএনপির দালালি করেছে। তারা ন্যূনতম কোনোভাবে এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই, শুরু থেকে দেখেছি। অতএব সেই জায়গাতে আমরা এই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন উঠানবে, এই টিএনও, এই ডিসি, এসপি, এই প্রশাসনিক কর্মকর্তাদের উপরে আমরা সিম্পলি কোনো ভরসা পাচ্ছি না, ওসি। তো আমরা এই কারণে নির্বাচন কমিশনকে বলছি যে আপনাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি আসলে শূন্য না, এটা শূন্যের নিচে, আসলে ঋণাত্মক। অতএব সেই জায়গাতে আপনারা কিভাবে ভালো নির্বাচন করবে তার ন্যূনতম কোনো আস্থার জায়গা আমি দেখতে পাচ্ছি না, সারা দেশে আমাদের যারা সহকর্মী আছে তারাও দেখতে পাচ্ছে না। অতএব এই জায়গাটা অর্জন করবার দায়িত্ব শতভাগ আপনাদের। এবং আইন শৃঙ্খলার যে অবনতি ঘটতেছে এবং আরও ম্যাসিভলি অবনতি ঘটবে, তার পুরো দায় এই অন্তর্বর্তীকালীন সরকার, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সবাইকে নিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে যদি এই সিচুয়েশনকে আপনারা নিয়ন্ত্রণ না করেন। কারণ এলাকায়, গ্রামে, মহল্লায় সিম্পলি ক্ষমতার কোনো ভারসাম্য নাই। এটা একদম পুরো কেওয়াসের নগরী, অরাজকতার গ্রামে পরিণত হয়েছে। হেন কোনো অন্যায় কাজ নাই যা এখন গ্রামে গঞ্জে হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পুরো সরকার যারা মনে করছে ঈদের আনন্দ ঘন পরিবেশে তারা নির্বাচন করবে, এই অলিক স্বপ্ন থেকে বের হয়ে এসে রিয়েল ওয়ার্ল্ডে আসা দরকার, যে আসলে সত্যিকারের পৃথিবীটা কোথায়। এই বাংলাদেশটা কিন্তু নাই। আর বিএনপির এই গুন্ডা অংশটাকে বলছি, ভুলে যাবেন না আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আপনি যদি মনে করে থাকেন যে আমরা পুলিশ, র্যাব, সেনাবাহিনীর ভয়ে চুকায়াছিলাম, ওই রকম নেতাকর্মী কিন্তু আমরা না। আমরা জীবনের ভয়কে ওভারকাম করে, গুমের থ্রেশহোল্ড পার করে নিয়ে তারপরে